মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা এখন মংপং WBFDCর কটেজে। আপনারা দেখেছেন গতকাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি। অসম্ভব দুর্যোগের মধ্যে সারা রাত বৃষ্টি হয়েছে। কলকাতা থেকে সরাসরি মংপং সময় হয়তো অনেকটাই লেগেছে, কিন্তু এখানে আসাটা সার্থক। আপনাদেরকে রুম ট্যুর করিয়ে দিয়েছে। সবাই ঘুম থেকে উঠে কেউ ক্রিকেট ব্যাট হাতে, কেউ হাতে চায়ের কাপ, আর কেউ এমনি জানালার দিকে তাকিয়ে আছে। চলুন বাইরেটা দেখি। বাইরে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে, অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে মংপং এসে পৌঁছেছি, আর সেই ক্লান্তি এখন আর কিছুই নেই। বৃষ্টি ভেজা সকাল, চারিদিকে সবুজ, আর তার মধ্যে রেলগাড়ির আওয়াজ আর চারিদিকে পাখির ডাক, একটা আলাদা অনুভূতি। গতকাল রাতে আমরা ওই দূরে তিস্তা নদী দেখছেন তার ওপাশে রাস্তা দিয়ে এসেছি। ট্রেন কিন্তু ওদিকেই যাচ্ছে, শিলিগুড়ির দিকে। চলুন ডিলাক্স কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 4টে কটেজ আর 4টে ভিআইপি রুম আছে। কটেজ যেগুলো আছে সেটা এরকম: টি টেবিল, 2টো চেয়ার, 3 বেডেড। অবশ্য মনে হয় যে ছোট বাচ্চা থাকলে 4 জনও হয়ে যাবে। ওয়াশরুম, আর ভেতরে পার্টিশন করা আছে স্নানের জায়গা। দুদিকে বড় বড় গ্লাস, এসি যুক্ত, পাখাও আছে, তবে মনে হয় না লাগবে। এটা এদের একটা ছোট ডাইনিং এরিয়া, ওপেন এয়ার বলতে পারেন। ভাবা যায় ভিড়ভাট্টা পেরিয়ে এসে সেগুন গাছের তলায় বসে আপনারা যদি খাবার খান। এটা যে কটেজটা আপনাদেরকে দেখালাম, এরকমই 4টে কটেজ আছে। সকালের দিকে ওদিকের পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল না মেঘের জন্য। বৃষ্টি হয়ে গেছে, এখন পরিষ্কার। যেহেতু সামনে রেল লাইন, তাই ট্রেনের হর্ন শোনা যাচ্ছে। মোটামুটি যেটা বুঝলাম, 4টে ভিআইপি রুম, সেগুলো 3,900 করে, 4টে কটেজ, সেগুলো 2,800 করে, আর টেন্ট, সেটাও 4টে। মনে হয় তার রেট আরেক। পুরোটাই বুকিং WBFDCর ওয়েবসাইট, অনলাইন বুকিং। গুড মর্নিং। এটা এদের মেইন ডাইনিং। 4টে টেবিল রাখা আছে, অর্গানিক মধু। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আসলে বোধহয় এগুলো আপনারা এখান থেকে ডাইরেক্টলি কিনতে পারেন। এটা কিচেন এরিয়া। ওনারা 2 জন আছেন। কালকে রাতে আমরা চিকেন নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, অপূর্ব বানিয়েছিল। এই যে ছোট ফেন্সিংটা দেখছেন, এর ওপাশে হচ্ছে মংপং ওয়াইল্ডলাইফ ক্যাম্প।
এটা আমাদের কটেজ, এটা সেকেন্ড কটেজ। এই দুটোতেই হচ্ছে দুপাশে দুটো দুটো করে ভিআইপি রুম, আর বাকি কটেজ আর টেন্ট। একটা ওয়াচ টাওয়ারও আছে। এখানে এখন জোরদার আইপিএল এর ম্যাচ চলছে। আমারও চাই। 8:30 বাজে আমরা চলে এসেছি এদের রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা বিশেষ কিছু নিচ্ছি না, বাটার টোস্ট আর এগ পোচ, সঙ্গে চা। গতকাল রাতে ডিনারের চিকেন প্রিপারেশন আর এখন ব্রেকফাস্টে সার্ভিং। যথেষ্ট পরিমাণে বাটার কিউবস ওনারা দিয়েছেন, আমাদের অতটা লাগেওনি। ওই জারের মধ্যে দুটো মাছ আছে, আর এটা দুজন ওই মাছটার পেছনে লেগেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আসাম যাওয়ার পালা। সারা রাত বৃষ্টি, সকালবেলা বৃষ্টি, এখন রোদ উঠেছে। নানা রকম পাখিদের কোলাহল। বৃষ্টিতে তো ভালো লাগছিলই, কিন্তু রোদ ওঠাতে যেন আরো ভালো লাগছে। মানুষের মনের ওপর কিন্তু ওয়েদারের একটা বড় প্রভাব আছে। চারিদিকে জঙ্গল, আর জঙ্গলের বুক চিরে চলে গেছে রেল লাইন। ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি, দেখি যদি আপনাদেরকে দেখাতে পারি। মালগাড়ি দেখিয়েছি, এটা জানি না মালগাড়ি না প্যাসেঞ্জার ট্রেন, আসলে বোঝা যাবে। একদিকে পাখির আওয়াজ, আর সেগুলোকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে ট্রেনের হুইসেল। মংবংয়ে আমাদের ওয়ান নাইট স্টে হয়ে গেল। এবার নেক্সট ডেস্টিনেশন। ঘড়িতে 10:05। জয় মা কামাখ্যা, জয় জগন্নাথ। এই রাস্তা দিয়ে অন্ধকারে আমরা গতকাল এসেছিলাম, ঘুঘুটি অন্ধকার, বৃষ্টি, তার মধ্যে এসেছিলাম। এই হচ্ছে মংবংয়ের জঙ্গল, তারপরে ঘুটঘুটে অন্ধকার ছিল তখন। হাইওয়ে থেকে এই হচ্ছে ওদের গেট। খুব সুন্দর রাস্তাটা। এটা ভারতবর্ষের মধ্যে যে কটা ন্যাশনাল হাইওয়ে আছে, এই NH-17 হচ্ছে ওয়ান অফ দি বেস্ট সিনিক রুট। কারণ এইটা পুরোটাই বেশ কয়েকটা ফরেস্টকে কভার করে তার ভেতর দিয়ে গেছে। অভয়ারণ্য। সামনের গাড়িটা ভুটানের গাড়ি, ভুটানের নাম্বার। বেশ কয়েকটা অভয়ারণ্যকে ভেদ করে গেছে। জলদাপাড়া, গরুমারা, চাকরামারি, ভারী সুন্দর রাস্তা। সবুজ বনানী ছাড়া প্রকৃতি কোনোদিনই সুন্দর হতে পারে না। আমরা শহরে সব গাছপালা কেটে ফেলেছি, তাই মুক্ত অক্সিজেন নেওয়ার জন্য বারে বারে ছুটে আসতে হয় এই ধরনের পাহাড়ি পথে। বহু বছর আগে আমরা চালসায় একটা কাঠের বাংলো ছিল, সেখানে ছিলাম, কিন্তু জানি না এখন আর সেই কাঠের বাংলোটি আছে। উপর দিয়ে রেল ট্র্যাক গেছে।
আবার চা বাগান পেয়ে গেলাম আমরা। আর ডুয়ার্সের আমেজ। সারা রাত যা বৃষ্টি হয়েছে, কোনো সময় যে এরকম রোদ ঝলমলে দিন পাবো সেটা সত্যি ভাবিনি। ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে সারা রাত এবং ভোরবেলা। দেখতে দেখতে আমরা মালবাজার চলে এলাম। মংপুং থেকে মালবাজারের দূরত্ব 28 কিলোমিটার। আমরা চালসার দিকে যাচ্ছি, আর 4-5 কিলোমিটার আছে চালসা। চালসা মোড়, বাদিকে হচ্ছে সামসিং টি এস্টেট, আর ডান দিকে হচ্ছে লাটাগুড়ি। আমরা যাব সোজা। আমরা এখন যাচ্ছি চাপড়ামারি অভয়ারণ্যের মধ্যে দিয়ে। জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে, অ্যানিমেল ক্রসিং এরিয়া। সাবধানবাণী দিচ্ছে আস্তে গাড়ি চালানো। মূর্তি নদীর দিকে যেতে গেলে আপনাকে এই ডান দিকের রাস্তা দিয়ে চলে যেতে হবে। রাস্তায় পড়ে থাকা গার্ডরেল থেকে কিন্তু সাবধান। রাস্তার দুধারে ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে আমরা দৌড়ে চলেছি। বৃষ্টির কারণে গরম কিন্তু খুব একটা লাগছে না। আজকের জার্নির ফার্স্ট টোল। সামনে নাগরাকাটা, আর এখন আমাদের ফার্স্ট টার্গেট আলিপুরদুয়ার। এখনো 102 কিলোমিটার, আর দুদিকে যেদিকেই তাকিয়ে দেখছি চা বাগান। করা হয়। এই বাদিকের রাস্তাটা দিয়ে আপনারা নাগরাকাটা হয়ে ভুটান বর্ডার চলে যেতে পারবেন। যতদূর দেখা যাচ্ছে শুধু সবুজ চা বাগান। দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আমরা এখন বানারহাটে আছি। রাস্তার দুধারে কত প্রাচীন গাছ, বেশ কিছু গাছ তো ফুলে ফুলে একদম ভরে আছে। ভেতরের দিকে চা বাগান, আর বাইরে ফুলের গাছেরা ছায়া দান করছে। তার মধ্যখান দিয়ে রেল লাইন যাচ্ছে। এখান থেকে আমরা লেফট নেব, এটাই হবে মূল রাস্তা। দ্বিতীয় দিনের সেকেন্ড টোলে আমরা পৌঁছে গেলাম। নাম রঙ্গলি বাজনা। ঝিকঝিক ঝিকঝিক ঝিক, আমরা কিন্তু রেলগাড়িরও দেখা পেয়ে গেলাম। ন্যাশনাল হাইওয়ে 317 দিয়ে দৌড়চ্ছি, সামনে জলদাপাড়া। এখন হাসিমারার ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, উত্তর খয়েরবাড়ি ফরেস্ট। এটা খয়েরবাড়ি লেপার্ড এতে আমরা গিয়েছিলাম, রিজার্ভ।
রিহ্যাবিলিটেশন সেন্টার। হ্যাঁ, বাদিকে চলে যাচ্ছে মাদারিহাট আর আমরা যাব সোজা। এই ক্রসিং থেকে আমরা সোজা যাব আর বাদিকে চলে যাচ্ছে মাদারিহাট। ক্রসিংটা ক্রস করে আমরা সোজা চলছি, পাশে পেয়ে গেলাম জলদাপাড়ার মেন গেট, আর সামনে আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জলদাপাড়া টুরিস্ট লজ। হাইওয়েতে এই ধরনের ট্রাকের থেকে কিন্তু সাবধান। ন্যাশনাল হাইওয়েতে চলতে গেলে আপনারা নানা ধরনের মেন্টালিটির ড্রাইভার পাবেন। আপনাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকবে সেফলি আপনার ডেস্টিনেশনে পৌঁছানো। উপরের রাস্তাটা জয়গাঁও হয়ে সরাসরি চলে যাচ্ছে ভুটানের দিকে, আর আমরা যাব সোজা আলিপুরদুয়ার হয়ে আসাম বর্ডার। রোড কন্ডিশন কিন্তু বেশ ভালো। মেন্দাবাড়ি পেরিয়ে সোজা যাচ্ছি আসাম বর্ডার। আর খুব বেশি দেরি নেই, চা বাগান পেয়ে গেলাম। আলিপুরদুয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে। এতক্ষণ স্মুথ রাস্তায় ড্রাইভ করে এসে সরাসরি এই ব্রিজে উঠে থমকে গেলাম। অসম্ভব খারাপ অবস্থা। জায়গাগুলো সব এলিফ্যান্ট করিডোর। এটা তো তোমার ইসের, আমার মনে হয় এটা বোধহয় ওই বক্সার ওই জায়গাটা ঢুকে গেছে। ডান দিকে আলিপুরদুয়ারের রাস্তা চলে গেল, আমরা সোজা যাচ্ছি। বক্সা অভয়ারণ্য বা জয়ন্তী যেতে গেলে এই আলিপুরদুয়ারের রাস্তা দিয়ে যেতে হবে। ঘন জঙ্গল। বলছিলেন না 71 কিলোমিটারের পর আমরা দাঁড়িয়ে খাবো। 71 না 60 কিলোমিটার। হ্যাঁ 60 কিলোমিটার মতো, এক্ষুনি এসে যাবে। দেখ আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। ডেবরি টি গার্ডেন। ডান দিকে হচ্ছে আলিপুরদুয়ার চলে গেছে, এখানেও আমরা যাব সোজা গুয়াহাটি। তাহলে কি এবারও মাক্কি কি রুটি আর সরসো কে শাক খেতে যাবে? হ্যাঁ, সকলেই খাওয়ার কথা বলছে, মানে সকলেরই খিদে পেয়ে গেছে। এবার ধাবা খুঁজে পার করতে হবে।
আমরা দ্বিতীয় দিনের থার্ড টোল প্লাজা ক্রস করছি। এটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল প্লাজা আসাম যাওয়ার পথে। এগিয়ে চলেছি আসাম বর্ডারের দিকে ধাবার খোঁজে, এখনো কিন্তু পাইনি। ভালো ধাবা কোথায় পাওয়া যাচ্ছে? খাবার ধাবা আগে পাওয়া যাবে? সন্তোষ ভ্যালি, সন্তোষ ভ্যালি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। অবশেষে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম, ওনারা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বললেন সামনেই আছে। মংপং থেকে প্রায় 182 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারের কুমাগ্রাম পেরিয়ে, প্রায় মোটামুটি যেখানে লরির যে লাস্ট আসাম বর্ডার ঢোকার আগে যে চেকপোস্ট আছে তার একটু পরেই হোটেল সন্তোষ ভ্যালি। এখানেই আমরা লাঞ্চ সেরে নেব। আসুন ভেতরটা দেখে। বেশ সুন্দর সাজানো গোছানো। ফ্যামিলি রেস্টুরেন্ট। জায়গাটা চারিদিকে বিভিন্ন খাবারের দোকান দিয়ে সাজানো, বাইরে বসারও জায়গা আছে। আমরা ভেতরেই বসেছি। কিরে, খিদে পেয়ে গেছে? হ্যাঁ, অনেকটাই। খাবারের জন্য বসে আছে না? আমরা তাওয়া রুটি, কাশ্মীরি আলুর দম আর কড়াই চিকেন, তার সঙ্গে আম পাড়া, এই ওরা অর্ডার করেছিলাম। 10-15 মিনিট সময় নিয়েছে, সার্ভ করে দিয়েছে। খেয়ে তারপর করছি। সুন্দর করে দিয়েছে। ভালো করেছে। সন্তোষ ফ্যামিলি হোটেল, সন্তোষ ফ্যামিলি রেস্টুরেন্টে খেয়ে আমরা ফাইনালি রওনা হলাম। মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেল, ঝিরিঝিরি। খাওয়াটা খুব খারাপ ছিল না, আবার এক্সেলেন্টও বলতে পারবো না। আর একেবারে আমরা গিয়ে থামবো গুয়াহাটি। কি নদী বেরোচ্ছে? সন্তোষ বোধহয় সংকোষ নদী।
বেশি দূরে নেই। This is Assam. Assam border. আসামে ঢুকে প্রথম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আসামে নবদ্বীপের বাস। ওরাও যাচ্ছে মনে হয় আমাদের মতো মায়ের দর্শনে। ইয়ারিকে বাংলা কি আসামে ঢুকে সব বাংলার পাগলিদের দেখছি। ছাগল পার হচ্ছে, ছাগলটা এখনো ডিসাইড করতে পারছে না কি করবে। বাজে তম্বাট 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 চালু বাবা রে। আসামের ফার্স্ট টোল। मचल बाकी बातें होंगी कल अभी क्या कहूँ जाने जाना जाओ कल फिर आना বড় লেজা কেতা দেখতে টোলটা, ভীষণ বাজে। ড্রাইভ করতে করতে হাঁপিয়ে গেছি, চা খেতে হবে। বিকেল 5টা বেজে গেছে। দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট ধাবায়। তাই না? ক্রিসেন্ট মুন বিস্কিট পথ চলতি ধাবায়। উংলি উংলি দাদুদা উংলি খাচ্ছে। গৌহাটির 124 কিলোমিটার আগে গুগল আন্টি আমাদেরকে একটা শর্ট রুট দেখালো 102 কিলোমিটার, সেটাও হচ্ছে NH 427। আমরা সেটাই ধরলাম। এই NH 427 কোথাও কোথাও সিঙ্গেল লেন আর কোথাও কোথাও ডাবল লেন, আর আমরা পড়লাম মারাত্মক ঝড়ের মধ্যে। অসম্ভব দুর্যোগের রাতে আমরা NH 427 পেরিয়ে মূল হাইওয়েতে এসে পৌঁছলাম। গৌহাটি সামনেই। সামনে বাদিকে দেখুন গাছের ডাল ভেঙে পড়ে আছে। আমরা NH 427-এ প্রচুর গাছ পড়ে যেতে দেখেছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে সেগুলো তোলাতে আমরা আসতে পেরেছি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন 1962 সালে তৈরি করা 1962 সরাইঘাট ব্রিজ। এই ব্রিজ প্রায় 1.5 কিলোমিটার লম্বা, আর এর তলায় কিন্তু রেলওয়ে ব্রিজ, মানে বলতে পারেন ডাবল ডেকার ব্রিজ। এই দুর্যোগের রাতে নিচে ব্রহ্মপুত্র নদী, এটা পেরোলেই হচ্ছে গুয়াহাটি। ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং। দেখুন, এই বৃষ্টির মধ্যে ট্রাক থেকে মাল পড়ে গেছে ব্রিজের ওপর।
মধ্যে দিয়ে আমরা চলছি। বৃষ্টি শুরু হয়েছে আবার। সরাইঘাট ব্রিজ পেরিয়ে আমরা গুয়াহাটিতে ঢুকেই অসম্ভব দুর্যোগের মুখে পড়লাম। সাংঘাতিক বৃষ্টি, রাস্তায় জল জমে আছে, কিন্তু এইসব পেরিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ঘড়িতে প্রায় 10টা, মনে হয় হোটেল পৌঁছতে 10:30 মতন আমাদের বাজবে। তবে এই দুর্যোগের রাতেও গুয়াহাটি সিটি কিন্তু জমজমাট, প্রচুর গাড়ি। মংফং থেকে গুয়াহাটি অবধি এই যাত্রায় যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে রাখি, স্ট্যাটিস্টিক্স বলছে আমার ভিডিও যারা দেখেন তার খুব অল্প পার্সেন্টেজ সাবস্ক্রাইব করেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে নেক্সট ভিডিওর জন্য মোটিভেশন যোগাবে। থ্যাংক ইউ।